আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আমি মোহাম্মদ ওবাইদুল্লাহ, 10 মিনিট স্কুলের একজন বাংলা ইনস্ট্রাক্টর। তো আজকে তোমাদের সাথে চলে এসেছি অ্যাডমিশন প্রোগ্রাম নিয়ে। তো আজকের অ্যাডমিশন প্রোগ্রামে আমরা মূলত যেটা পড়বো সেটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র। বাংলা দ্বিতীয় পত্রের মধ্যে আজকে খুবই সহজ এবং খুব মজার এবং খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আজকে আলোচনা করতে চলে আসলাম। তো চলো বন্ধুরা, আজকে আমরা একটা নতুন টপিকের সাথে পরিচিত হই, সেটা হচ্ছে উপসর্গ। এটা আমরা কম বেশি সবাই জানি, তবে আজকের এই জানা উপসর্গকে আরো বিস্তারিত যতটা সম্ভব ভেঙে তোমাদের সামনে উপস্থাপন করা যায় চেষ্টা করব। যতটা সম্ভব বেশি তথ্য দিয়ে তোমাদেরকে বোঝানো যায় সেই চেষ্টাই আজকে আমার ক্লাসে থাকবে। তো উপসর্গ নিয়ে প্রথমেই একটু কথা বলে নিতে হবে যে উপসর্গটা কি। তো চলো আমরা সেই ধাপেই চলে যাই। আসলে যখন প্রশ্ন করা হয় উপসর্গ কি, তখন যে কথাটা প্রথমেই মাথায় আসে সেটা হচ্ছে উপসর্গের মূলত অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে উপসর্গ অর্থ প্রকাশ, মানে উপসর্গের নিজের কোনো অর্থ থাকে না, কিন্তু উপসর্গ অর্থ প্রকাশ করতে সাহায্য করে। তার মানে অর্থ নেই তাতে কি হয়েছে, কিন্তু অর্থ তার ঠিকই আছে। মানে সেই অর্থটা কখন হয়, যখন কারোর সাথে বা কারোর শুরুতে সামনে বসে আর কি, তখন তার অর্থদ্যোতকতা মানে অর্থ প্রকাশ করার সামর্থ্য বেরিয়ে আসে। তো সেই কথাই মূলত এখানে বলা হয়েছে। তো এখানে মূলত বলা হচ্ছে যে অব্যয়সূচক শব্দাংশ, তার মানে আমরা কি বুঝতে পারছি, প্রত্যেকটা উপসর্গ হচ্ছে অব্যয়সূচক এবং অর্থবোধক স্বাধীন শব্দের পূর্বে, মানে সে অর্থ প্রকাশ করে এরকম একটা স্বাধীন শব্দের আগে বসে ওই আগের স্বাধীন শব্দের অর্থের পরিবর্তন করে থাকে। তার মানে বোঝাই যাচ্ছে উপসর্গ যার আগে বসবে তার সেই শব্দটা স্বাধীন এবং তার একটা কি থাকবে, অর্থ থাকবে, এবং সেই অর্থটার অর্থ পরিবর্তন করতে সক্ষম এই উপসর্গ। এবং আমরা যদি উদাহরণ দেখতে পাই, উদাহরণ আমরা দেখতে পাচ্ছি যে যেমন এই যে যদি হার, এই হারের কথা চিন্তা করি, তাহলে হারের শুরুতে কি যোগ হয়েছে, উপ হচ্ছে একটা উপসর্গ। কারণ কি, উপসর্গ সবসময় শুরুতেই বসে। তো এই হারের শুরুতে উপসর্গ বসেছে, এই যে উপসর্গটা অতিরিক্ত। সবসময় মনে রাখতে হবে যে এই মূল শব্দ কিন্তু হচ্ছে হার, আর মূল শব্দের আগে কি বসলো, উপ বসলো। তো এই উপটা হচ্ছে অতিরিক্ত। এই অতিরিক্ত এটা হচ্ছে অব্যয়সূচক শব্দাংশ, এবং তারপরে যে স্বাধীন শব্দটা রয়েছে সেই স্বাধীন শব্দটাকে কি করছে, সেই স্বাধীন শব্দের পূর্বে বসে তার অর্থ পরিবর্তন করে দিচ্ছে। আসলেই তো করছে। যেমন হার বলতে আমরা যা বুঝি, উপহার বলতে কি আমরা তাই বুঝি না। হার মানে হচ্ছে নেকলেস, বা আমরা হার বলতে নেকলেস বলতে পারি, বা হার হচ্ছে হার জিত, ওইটা হতে পারে, যে কোনো কিছু হতে পারে। কিন্তু যখনই বলা হচ্ছে উপহার, তখন কিন্তু আর হার জিত বা এরকম কোনো কিছু নেই, তখন সেটা কি হয়ে যাচ্ছে, গিফট। আমরা যদি এইরকম আরো বেশ কয়েকটা উদাহরণ দেখি, যেমন পরিহার। তো হারের শুরুতে যদি পরিযুক্ত হয় তাহলে উত্তর হয়ে যাচ্ছে পরিহার করা, মানে বাদ দিয়ে দেওয়া। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি যদি হারের শুরুতে আ যুক্ত হয় তাহলে আহার, তখন অর্থ কি হয়ে যাচ্ছে, তাহলে খাবার। আচ্ছা, এবার আমরা যদি দেখি আহার, মানে আহার তো ছিল হচ্ছে খাবার, তাহলে অনাহার যদি বলি মানে যে না খেয়ে আছে। এবার যদি বলি প্রহার মানে মারা। এবার যদি বলি বিহার, সেটা একটা জায়গার নাম হয়ে গেল। এবার যদি বলি সমাহার, এখানে কিন্তু আবার দেখতে পাচ্ছি দুইটা সম আবার আ, এই দুটো মিলেও কিন্তু কি হচ্ছে, মূলত আবার এই উপসর্গ। মানে একটা কথা অনেকের মাথায় থাকতে পারে যে উপসর্গ কি একসাথে দুটো হতে পারে। হ্যাঁ, অবশ্যই হতে পারে। যেমন সমাহারের ক্ষেত্রে হয়েছে, সমাহারের ক্ষেত্রে হচ্ছে মূলত মূল শব্দ হচ্ছে হার, আর অতিরিক্ত উপসর্গ দুইটা বসেছে, একটা হচ্ছে সম, আরটা হচ্ছে আ। তো এই সমাহার মিলে কিন্তু সম আর আ, এটা মিলে কিন্তু আরেকটা অর্থ দাঁড়িয়েছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি এই সবগুলোতেই মূল শব্দ কিন্তু হার, কিন্তু তাদের শুরুতে এরকম উপসর্গ এসে কি করছে, সেই স্বাধীন শব্দটার অর্থ পরিবর্তন করে দিচ্ছে। তো আশা করি উপসর্গ কোথায় বসে, উপসর্গের কাজ কি, উপসর্গটা কি, উপসর্গের ক্ষমতা কতটুকু, এই সম্পর্কে আমাদের এই স্লাইডে পুরোপুরি ধারণা চলে এসেছে। তো আমাদের এবার একটু উচিত উপসর্গ সম্পর্কে আরো বিস্তারিত যাওয়া। তো আমরা এখন মূলত দেখতে পাচ্ছি যে উপসর্গের কারণে কি কি পরিবর্তন হয়, উপসর্গ আসলে কি ধরনের পরিবর্তন করে। একটা উপসর্গের কি মানে উপসর্গগুলো যেগুলো রয়েছে
সেই সকল উপসর্গগুলো কি কি পরিবর্তন করতে সক্ষম সেগুলো আমরা একটু দেখতে চাই। তো আমরা এই পর্যায়ে দেখতে পাচ্ছি তো উপসর্গ মূলত কি করে। উপসর্গ মূলত যে কাজটা করে সেটা হচ্ছে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। যেমন অপমৃত্যু, গড়মিল, কারখানা। দেখতে পাচ্ছি এই যে মৃত্যু, এই মৃত্যু যখন ছিল তখন হচ্ছে মৃত্যু, তাহলে অপমৃত্যু হলে তখন কিন্তু নতুন অর্থ দিচ্ছে। মিল যে অর্থ দেয়, গড়মিল কি একই অর্থ দেয়? না, উল্টো অর্থ দিচ্ছে। খানা, খানা মানে স্থান, আর কারখানা মানে কোনো একটা কাজের জায়গা আর কি। তো এইভাবে কিন্তু নতুন অর্থবোধক শব্দ তৈরি করছে। তারপর শব্দের অর্থ পরিবর্তন ঘটছে। এটা মোটামুটি প্রথমটার মতোই। যখন নতুন অর্থবোধক শব্দ তৈরি করে স্বাভাবিকভাবে তখন কি হয়, নতুন করে শব্দের অর্থের পরিবর্তনও ঘটে। তো আমরা দেখতে পাচ্ছি দেশ, দেশ মানে তো কান্ট্রি, কিন্তু যদি বলা হয় আদেশ সেক্ষেত্রে কিন্তু হচ্ছে কোনো একটা আদেশ করা হচ্ছে বা নির্দেশ করা হচ্ছে। আবার যদি বলা হয় ধান, তো ধানের শুরু যদি প্রযোগ হয় তাহলে প্রধান, মেইন। আবার যদি বিধান হয় তাহলে কোনো একটা নিয়ম। আবার যদি পরিযোগ হয় পরিধান, কোনো একটা পোশাক। তাহলে এই যে ধানের আগে প্র, বি, পরি এগুলো যুক্ত হওয়ার কারণে দেখা যাচ্ছে অর্থের পরিবর্তন ঘটছে। তার মানে নতুন অর্থবোধক শব্দ তৈরি করা বা অর্থের পরিবর্তন করা মোটামুটি দুটো একই বিষয়। তো যাই হোক, এইগুলো কিন্তু উপসর্গের কারণ। তবে এগুলোই শেষ না, আরো রয়েছে। যেমন আমরা দেখতে পাই এই উপসর্গ কিন্তু অর্থের কি করে, সম্প্রসারণ ঘটায়। যেমন আমরা দেখতে পাচ্ছি যে প্রবল, এই প্রবল, তাহলে আমি যদি বলি বল, আমরা দেখতে পাচ্ছি বল মানে তো শক্তি, কিন্তু যদি বলি প্রবল তখন কি শক্তিটা আরো বেশি বোঝাচ্ছে, মানে সম্প্রসারণ হচ্ছে, বাড়তি। সম্প্রসারণ কথাটা দ্বারা আমাদের মাথার মধ্যে কি বোঝায়? আমরা যখন সম্প্রসারণ কথাটা বলি তখন বাড়তি কোনো কিছু চিন্তা করি। তাহলে বল বলতে যা বোঝাবে প্রবল বলতে আরো বেশি বোঝাবে। যেমন আমরা যদি বলি গাঢ়, তো গাঢ় তো গাঢ়ই, কিন্তু যদি তার আগে যুক্ত করি প্রগাঢ় তাহলে আরো বেশি বোঝালো, সম্প্রসারণ হয়ে গেল। ওই অর্থটা গাঢ় অর্থটাকে সম্প্রসারণ করে ফেললো প্রো। তারপর হচ্ছে প্রভাব, তো ভাব একটা, প্রভাব আরো বেশি, প্রতাপ। তো এই দেখা যাচ্ছে যে এই জায়গায় অর্থ পরিবর্তন হয়েছে, কিন্তু অর্থ পরিবর্তন কিরকম হয়েছে? মূলত সম্প্রসারণের মাধ্যমে অর্থের পরিবর্তন ঘটেছে। আচ্ছা, এরপর যদি আমরা আরো দেখি যে মাঝে মাঝে কি হয়, অর্থের পূর্ণতাও সাধিত হয়। যেমন পেট, পেট বললে তো পেট, উদর। আর যদি বলি ভরপেট, পূর্ণ পূর্ণ পেট, তাহলে পরিপূরক, ভর দুপুর। এই যে দেখা যাচ্ছে এই ভর, পরি, ভর, এইগুলো দেখা যাচ্ছে কি করছে, এই উপসর্গগুলো অর্থের মধ্যে একটা পূর্ণতা সাধন করছে। আচ্ছা, এবার অর্থের মধ্যে যেরকম সম্প্রসারণ পূর্ণতা হয়, সংকোচনও কিন্তু হয়, মানে কমে যায়। সেটা কিরকম একটু দেখাই। যেমন আমি যদি বলি ছায়া, ছায়া মানে তো ছায়া, নর্মাল ছায়া, কিন্তু যদি আবছায়া তখন ছায়াটা একটু কমে যাচ্ছে, মানে পূর্ণ ছায়া না। আচ্ছা, আমি যদি বলি 30, তার মানে 30, 30, কিন্তু যদি আমি বলি 29, তার মানে কি 30 থেকে কিন্তু 1 কমে যাচ্ছে। আবার যদি বলি ধোয়া, ধোয়া বললে তো একটা কাপড় ধোয়া, পরিষ্কার, ঠিক আছে, কিন্তু আমি যদি বলি আধোয়া তখন কিন্তু আবার ধোয়া থেকে একটু মানে নেগেটিভ অর্থ দিল, মানে তখন সংকোচন ঘটলো আর কি। তো এইভাবে কিন্তু অর্থের সংকোচনও ঘটে। তো আমরা তাহলে বলতে পারি যে উপসর্গের যে পরিবর্তনের কারণ এটা মোটামুটি 5 রকমের, 4 রকমের বললেও চলে। তো আমাদের বইয়ের মধ্যে কিন্তু এরকম 5 রকম লেখা রয়েছে। তো আশা করি এই 5 রকম কিভাবে হচ্ছে তার একটা ব্যাখ্যা তোমাদের সামনে দিতে পেরেছি। তো চলো আমরা পরের ধাপে যাই। তাহলে আমরা মোটামুটি জানতে পারলাম যে এই 5 ধরনের পরিবর্তন সাধিত হয়। আচ্ছা, এইবার চলে আসি উপসর্গের প্রকারভেদ। উপসর্গ বাংলা ভাষায় মূলত 3 ধরনের রয়েছে। 3 ধরনের উপসর্গ আমরা পেয়ে থাকি। যেমন বাংলা বা খাঁটি বাংলা উপসর্গ পেয়ে থাকি, তারপর হচ্ছে তৎসম বা সংস্কৃত উপসর্গ, তৎসম যদি সংস্কৃত বলে, আবার বিদেশি উপসর্গ। তো আমরা বাংলাতে মূলত এই 3 ধরনের উপসর্গই বেশিরভাগ পেয়ে থাকি। তো এখন আমাদের যে মূল আলোচনা বা আজকের ক্লাসে যে মূল যে আলোচনার জায়গা বা বোঝানোর জায়গা বা জানার জায়গা, সেটা হচ্ছে এই প্রকারভেদগুলো। অর্থাৎ আমরা আগামী ক্লাসে যতক্ষণ এই ক্লাসটা করব ততক্ষণ এই খাঁটি বাংলা উপসর্গ, সংস্কৃত উপসর্গ এবং বিদেশি উপসর্গ এগুলো নিয়ে বিস্তারিত কথাবার্তা বলবো। তো চলো আমরা সেখানে চলে যাই। প্রথমেই আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলা উপসর্গ। আমরা জানি বাংলা উপসর্গ 21টি। এই জায়গা নিয়ে একটু কথা বলে নিই। অনেকেই এটা আসলে ভুলে যায় যে আচ্ছা বাংলা উপসর্গ 21টি, সংস্কৃত কয়টা? 20টা। অনেকের মনে থাকে না। আমি তোমাদের মনে থাকার জন্য একটা সহজ উপায় বলছি, খেয়াল করে দেখো।
আমাদের বাংলা উপসর্গতে 21টি হওয়ার কথা। কেন? একটা যদি অন্যরকম লজিক দেখায়, মানে এই যুক্তিটা কিন্তু সত্যি সত্যি না, মানে বানিয়ে বলছি আর কি। বাংলা মানে 21শে ফেব্রুয়ারি, তো আমাদের মাতৃভাষা কবে? আমাদের বাংলা ভাষার জন্যই তো আমাদের এই 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা হয়েছিল। তো সেইটার সাথে মিল রেখে তুমি যদি বাংলা 21 এরকম মনে রাখো, তাহলে কিন্তু তোমার মনে রাখাটা অনেক বেশি সহজ। আর তাহলে তো সংস্কৃত কয়টা? 20টা, বুঝতেই পারছো। তো এই হচ্ছে মোটামুটি মনে রাখার একটা কৌশল। একটা মনে রাখলে তো বাদ বাকিগুলো তো এমনি মনে থাকবে। আচ্ছা, তাহলে বাংলা উপসর্গ কয়টা হলো? 21টি হলো। কি কি? অ ঘ অ আনা আ আর আন আব ইত উন কত কুনি পাতি বিভররাম শশা সুহা। এটা আমাদের মুখস্থ করে ফেলতে হবে। মুখস্থ করা ছাড়া কিন্তু কোনো উপায় নেই। তো এখন একটা কথা আছে, বলা হচ্ছে আশুবিনি। আসলে আ সু বি নি, এই যে 4টি উপসর্গ, এগুলো কিন্তু কমন। মানে এই 4টা উপসর্গ যেরকম বাংলাতে রয়েছে, স্বাভাবিকভাবে এই 4টা উপসর্গ কিন্তু সংস্কৃততে রয়েছে। তাহলে আমি কিভাবে নির্ণয় করব? যে এটা এই আশুবিনি এটা আসলে বাংলা উপসর্গ নাকি সংস্কৃত উপসর্গ? এটা আসলে নির্ণয় করার সেরকম কোনো উপায় নেই। তবে একটা উপায় রয়েছে, যেটা একটু কষ্ট করে মুখস্থ করতে হবে। সেটা কিরকম আমি একটু বলি। সেটা হচ্ছে যে, যেমন এই যে এখানে আগাছা, আ যোগ গাছা, তাহলে কি হয়ে গেল? আগাছা। আবার কি হলো? আ যোগ গ্রহ, কি হলো? আগ্রহ। এখন এই যে শুরুতে আ রয়েছে আর এটাও শুরুতেও আ রয়েছে, তাহলে উভয় শুরুতে কি রয়েছে? আ রয়েছে। তাহলে এই আ দেখে কিন্তু আমার কোনোভাবে চেনার উপায় নেই যে কোনটা মূলত হচ্ছে কি বাংলা আর কোনটা হচ্ছে সংস্কৃত, কারণ দুটোই তো সেম। তাহলে আমাকে বুঝতে হবে ওই উপসর্গের সাথে যে শব্দ রয়েছে, এই শব্দটা কি বাংলা নাকি সংস্কৃত। তাহলে আমরা দেখতে পাচ্ছি গাছা, এই শব্দটা কিন্তু বাংলা, আর গ্রহ এই শব্দটা কিন্তু হচ্ছে সংস্কৃত। তাহলে এই আগাছা, এই আটা কি হয়ে যাবে? আটা হচ্ছে বাংলা হয়ে যাবে। মানে বাংলা শব্দের সাথে যদি আ থাকে, তাহলে সেটা হয়ে যাবে বাংলা উপসর্গ। আর যদি সংস্কৃত উপসর্গের সাথে যদি আ থাকে, তাহলে সেটা হয়ে যাবে সংস্কৃত। এই জন্য আমাদের ওই আ যুক্ত বাংলা যে শব্দগুলো আছে, সেগুলো মুখস্থ করে ফেলতে হবে। আমি যদি একটা মুখস্থ করে ফেলি, মানে আশু বিনি, যদি বাংলার যে উদাহরণগুলো রয়েছে সেগুলো যদি একটু প্র্যাকটিস করে ফেলি, তাহলে সংস্কৃত যেগুলো রয়েছে সেগুলো আমার মনে না রাখলেও চলবে। কারণ আমি তো যেগুলো বাংলা সেগুলো জানি, তো সংস্কৃতগুলো একটু দেখে গেলেই হবে, তখন আমাদের এটা পারতে খুব সহজ হবে। তো আশা করি এইভাবে তোমরা এই উপসর্গগুলো মনে রাখার চেষ্টা করবে, নচেত তাহলে কিন্তু তোমাদের উল্টো ভুল হয়ে যেতে পারে। তো আশা করি তোমরা এটা খুব ভালো করে মুখস্থ করবে। আর টেকনিক তোমাদের বলেই দিলাম। এবার খেয়াল করো, আমরা বাংলা উপসর্গের বেশ কয়েকটা উদাহরণ একটু দেখি, মানে তার প্রয়োগগুলো একটু দেখি। যেমন আমরা দেখতে পাচ্ছি, যদি সবগুলো তো দেখা সম্ভব না, মোটামুটি তোমাদের সামনে একটা উদাহরণ দেখানোর চেষ্টা করেছি। যেমন আমরা বলছি অ, এখন খেয়াল করে দেখো পরীক্ষায় কিভাবে আসবে। যেমন ধরো পরীক্ষায় আসলে হচ্ছে অকাজ, তাহলে এই হচ্ছে শব্দগুলো, এই শব্দগুলোর শুরুতে কি যুক্ত হচ্ছে? অ। এই অ যুক্ত হলে এটা কখনো কখনো খারাপ বা নিন্দিত অর্থে হয়তো হচ্ছে, কখনো না অর্থে, কখনো ক্রমাগত অর্থে। তাহলে এখন খেয়াল করে দেখো, আমি যখন বলছি অকাজ, তখন কি এটা খারাপ বা নিন্দিত অর্থে ব্যবহৃত হচ্ছে। এখন তোমাকে প্রশ্ন করা হবে যে এই যে অকাজ, এই অ দ্বারা মূলত কি অর্থ বোঝানো হয়েছে, তখন কিন্তু তোমাকে সেই খারাপ বা নিন্দিত অর্থটা বের করতে হবে। তার মানে শুধুমাত্র কোনটা কোন উপসর্গ এটা জানলেই কিন্তু চলবে না, কোন উপসর্গ কোন অর্থ দিচ্ছে, কোন জায়গায় কোন অর্থ দিচ্ছে, এটাও কিন্তু বের করাটা অনেক জরুরি। আবার এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, অ যে শুধুমাত্র খারাপ অর্থ দেয় তা কিন্তু নয়। অ যেরকম ভাবে খারাপ অর্থ দেয়, একইভাবে অ কিন্তু না অর্থ দেয়, আবার ক্রমাগত অর্থ দেয়। যেমন আমি যদি একটা উদাহরণ দেখি, যেমন আমি বলছি ঝড়, তাহলে ঝড়ের শুরুতে যদি বলি অ দেই, কি হচ্ছে? অঝড়। তাহলে এই অঝড় বৃষ্টি হচ্ছে, তার মানে কি ক্রমাগত বৃষ্টি হচ্ছে। তার মানে যখন পরীক্ষায় প্রশ্ন আসবে অকাজ, তাহলে এই অ এর অর্থটা যাবে হচ্ছে নিন্দিত বা খারাপ অর্থে। আবার যখন অঝড় চলে আসবে, তখন কিন্তু এই অ এর অর্থ পরিবর্তন হয়ে ক্রমাগত দিতে হবে। তার মানে আমাকে কিন্তু মোটামুটি ওই শব্দের অর্থ বুঝে উপসর্গের অর্থটা দিতে হবে। মানে অর্থটা মনে রাখাটা যত না কঠিন, তার থেকে বেশি বোঝার জায়গা হচ্ছে যে ওই শব্দটার কি অর্থ বোঝাচ্ছে। তার মানে এখানে শুধুমাত্র মুখস্থ করে গেলেই হবে না, অর্থ বুঝে উত্তর দেওয়াটাও অনেক বেশি জরুরি। তো অর্থটা কতখানি জরুরি আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। একইভাবে আমি যদি এখানে আরো কয়েকটা উদাহরণ একটু দেখাই, যেমন আমি শেষের দিকে উদাহরণ দেখাই,
আশা করি এগুলো তোমরা সবগুলো একটু পড়ে দিবে, সবগুলোই খুব সহজ। যেমন আমরা দেখতে পাচ্ছি অজ, তাহলে এই অজ তাহলে এটা মন্দ অর্থে, তাহলে পাড়াগা, তো পাড়াগায়ের সাথে কি লাগানো হচ্ছে অজপাড়াগা, মানে যে পাড়াগাটা একেবারেই পুরনো, তাদের সুযোগ সুবিধা একদমই নেই, তো সেটাকে কি বলছে অজপাড়াগা। এই শব্দটা আমরা কিন্তু প্রায়ই শুনে থাকি। তো এই যে অজ, তাহলে এখানে অজ এখানে কি বোঝাচ্ছে মন্দ অর্থে। আচ্ছা, তারপরে খেয়াল করে দেখো যে এখানে আমরা বলছি ইতি, তাহলে ইতি অর্থ এখানে কি বোঝাচ্ছে পুরনো অর্থে। তাহলে আমি যদি বলি ইতিহাস, তাহলে এখানে ইতিহাস বলতে পুরনো কোনো কাহিনী, এই পুরনো কোনো কাহিনীগুলোকে কিন্তু মূলত কি বলা হয় ইতিহাস বলা হয়। আর যদি বলি ইতিকথা, সেক্ষেত্রেও কিন্তু অনেক পুরনো কথাকেই মূলত বলা হচ্ছে ইতিকথা। তো এই ব্যাপারগুলো কিন্তু বুঝতে হবে। আচ্ছা, আবার অনেক সময় কিন্তু ইতিকথা বলতে আরেকটা কথা, ইতিকথা বলতে কিন্তু শেষও বোঝায়। ইতি মানে কিন্তু অনেক জায়গায় শেষ অর্থও বোঝায়। তার মানে আমাকে কিন্তু অপশনে কি রয়েছে, কি অর্থ আমাকে দিচ্ছে, সেইটা বুঝে আমাকে উত্তর দিতে হবে। আগেই চট করে যেটা পারছি বা যেটা মনে আসছে সেটাই যদি প্রথম কতে পেয়ে যাই তাহলে কিন্তু এরকম হবে না, আমাকে অন্যান্য অপশনগুলো একটু বিবেচনা করতে হবে। আচ্ছা, তো আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা যদি আরো বেশ কিছু উদাহরণ দেখি, যেমন আমরা এখানেও বেশ কিছু উদাহরণ দেখতে পাচ্ছি। যেমন এইটা বলা হচ্ছে ব, তাহলে এই ব কিন্তু একদম ডিরেক্ট মূর্খ অর্থে, যেমন ব কলম মানে কিচ্ছু জান না, বকাটে, খুব মানে বাজে কোনো কিছু বোঝাচ্ছে। আবার আমি যখন দেখি যে হা, এই হা, হা কিন্তু এখানে উপসর্গ, এই হা কিন্তু আবার হা করে না। অনেকে আবার এটা বলতে পারে আচ্ছা হায়ের তো অর্থ আছে, মানে আমি তো একটু আগেই বলেছি যে উপসর্গের কোনো অর্থ থাকে না, কিন্তু হা এটার তো অর্থ আছে, হা মানে তো হা করা। এটা ওই হা না, এটা ওই হা করা বলতে ক্রিয়া না, এটা এটা তো উপসর্গ। তো ক্রিয়া উপসর্গ হায়ের অর্থ আছে, কিন্তু আমি বলছি যে যেটা ক্রিয়া তার না সেই হায়ের অর্থ রয়েছে, কিন্তু যে হাটা উপসর্গ তার তো কোনো অর্থ নেই। তো এই জন্য হা কোন অর্থে ব্যবহার হচ্ছে এটা কিন্তু বুঝতে হবে। এখন আমি যদি এই জায়গায় খেয়াল করে দেখি যে হা এখানে কি অর্থ বোঝাচ্ছে, অভাব অর্থে বোঝাচ্ছে। তো স্বাভাবিকভাবে আমি যদি বলি হা ভাতে, তার মানে কি ভাতের অভাব। হা ঘর, এটা কি ঘরের অভাব। এরকম কিন্তু আমরা প্রায় এই কথাগুলো শুনে থাকি। আবার সু, সু কিন্তু অধিকাংশ জায়গায় ভালো অর্থে বোঝায়। যেমন আমরা দেখতে পাচ্ছি সুনজর, সুখবর, সুদিন, এরকম। তো এই ব্যবহারগুলো আমরা কিন্তু প্রায় দেখে থাকি। আচ্ছা, আমরা একটু পরের ধাপে চলে যাই। এই পর্যায়ে আমরা পড়ব হচ্ছে তৎসম উপসর্গ। তৎসম উপসর্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তৎসম হচ্ছে বৃষ্টি। আমি কিন্তু ঠিক আগের কয়েকটা স্লাইড আগে কিন্তু বলেছিলাম যে বাংলা উপসর্গ 21টি আর তৎসম উপসর্গ 20টি। এটা মনে রাখতে হবে কি হবে, ওই যে 21শে ফেব্রুয়ারি বাংলা, সেখান থেকে আমরা 21, আর তৎসম উপসর্গ হচ্ছে 20টা, এই তো মনে থাকলেই হবে। তো 20টা কি কি? 20টা হচ্ছে প্রপরা অপসম, নি, অনু, অব, দুর্নির্বি, অধিহত, সুপরি, অতিপতি, অভিহপি, উপা। আমি মূলত এইভাবে মনে রেখেছি, তোমার যেভাবে ইচ্ছা তুমি সেভাবে মনে রাখতে পারো। মোট কথা মুখস্থ করতে পারলেই হলো। তো মুখস্থ করার পর যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা কি? হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পারছো। যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কোনটা কোন অর্থে কিভাবে ব্যবহৃত হচ্ছে সেইটা বোঝা। এটা বোঝাটা আমাদের অনেক অনেক বেশি জরুরি। তো যেমন আমি যদি উদাহরণস্বরূপ যদি কোনো কিছু দেখতে চাই, যেমন অপ, অপ এটা কি অনেক সময় বিপরীত অর্থে যেমন বোঝাচ্ছে, আবার একইভাবে কিন্তু নিন্দার্থও বোঝাচ্ছে। তো কারোর শুরুতে অপযোগ হলে বিপরীত বোঝায়, আবার কারোর শুরুতে নিন্দার্থ বোঝায়। তো এটা যেমন আমরা উদাহরণস্বরূপ দেখতে পারি, আমি যদি বলি মান, তো মানের শুরুতে যদি অপযুক্ত করা হয় সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে অপমান। হ্যাঁ, অপকার, অপবাদ, অপকর্ম, এই সবগুলাই কিন্তু কি হচ্ছে নিন্দিত অর্থে বোঝাচ্ছে বা নিন্দার্থে বোঝাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। এই ব্যাপারগুলো কিন্তু এখন কি হয়ে যাচ্ছে নিন্দার্থে বোঝাচ্ছে। তো এখন আমরা যে আরেকটা জিনিস দেখি হচ্ছে অনু। তো অনু মানে কি? অনু বলতে এখানে কখনো কখনো পশ্চাৎ, আবার কখনো কখনো পুনঃ পুনঃ অর্থে বোঝায়। তো অনু নরমালি হচ্ছে আমরা পশ্চাৎ অর্থে বেশি বেশি দেখে থাকি, যেমন অনুসরণ, অনুগামী, এখানে কিন্তু পশ্চাৎ বোঝাচ্ছে। ঠিক আছে। আবার যদি অনু, অনেক জায়গায় কিন্তু আমরা অনুর ব্যবহার দেখেছি পুনঃ অর্থে। যেমন আমরা যদি দেখি অনুশোচনা, অনুক্ষণ, অনুদিন, অনুশীলন,
এই জায়গায় কিন্তু কোন কোন অর্থে বোঝাচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে অর্থের যে পরিবর্তনটা সেটা কিভাবে হচ্ছে। তার মানে এখানে কিন্তু আমার উপসর্গের সাথে, আমি আবারও বলছি, আমি বাংলা উপসর্গের ক্ষেত্রে বলি অথবা তৎসম উপসর্গের ক্ষেত্রে বলি, উভয় জায়গায় কিন্তু অর্থের ব্যবহারটা খুবই খুবই জরুরি। এবং আমাদের কিন্তু দেখা যায় যে শুধুমাত্র পরীক্ষায় আসে না যে কোনটা কোন উপসর্গ, কোনটা কোন অর্থে, এটাও অনেক অনেক গুরুত্বপূর্ণ। তো দেখি আমরা পরেরগুলো কি রয়েছে। আমরা এরপরে দেখতে পাচ্ছি যে আরো বেশ কিছু উদাহরণ, যেমন নির, দূর, বি, সু, উত, অধি। আমরা একটা দেখি যে অধিপতি তো বা আধিপত্য এরকম বোঝাচ্ছে। তাহলে পরে এখানে যদি কার বলি, কারের শুরুতে যদি অধি লাগাই তাহলে কি হবে? অধিকার, অধিপতি, অধিগত। তাহলে এখানে কি? আধিপত্য বোঝাচ্ছে। আবার সু, সু কিন্তু এখানে কি? সু হচ্ছে তৎসম। আচ্ছা, যে কথা আমি আগে বলেছিলাম, ব্যাখ্যা যদিও আগে দিয়েছি, আরেকবার বলছি, এই যে শব্দগুলো কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। যেমন আমি বলছি গম, লব, সাধ্য, কণ্ঠ, মতি, নীল, কঠিন, ধীর, নিপুণ, তীক্ষ্ণ, শীতল। এইগুলা কিন্তু হচ্ছে মূলত তৎসম শব্দ, এগুলো কিন্তু বাংলা শব্দ না। তাহলে আমাকে মূলত মনে রাখতে হবে যে এই শব্দগুলো হচ্ছে মূলত কি? তৎসম শব্দ। তাহলে এই শব্দের শুরুতে যদি সু যুক্ত হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে কি হবে? এই সুটা তৎসম হবে। এই আগে যেটা দেখেছিলাম সেগুলো কিন্তু বাংলা দেখেছিলাম। আমাকে মূলত এখানে শব্দগুলো আয়ত্ত করতে হবে। যেহেতু এই আশু, বি, নি, সু, বি এইগুলো যেহেতু কমন, মানে তৎসমতেও রয়েছে, বাংলাতেও রয়েছে, তো আমি উপসর্গ দেখে না চিনতে পারলেও আমাকে কিন্তু শব্দ দেখে চিনতে হবে, শব্দ দেখে উপসর্গ নির্ণয় করতে হবে। এটা কিন্তু একটু কঠিন। এই কঠিনটাই সহজ হবে যখন আমরা একটু অতিরিক্ত অনুশীলন করব, তখন কিন্তু আমাদের এগুলো সহজ হয়ে থাকবে। এছাড়া কিন্তু এটা সহজ হওয়া সম্ভব নয়। একইভাবে এই যে জয়, জ্ঞান, শুষ্ক, শুদ্ধ, রাগ, বর্ণ, ফল, শৃঙ্খল, এই সব কিছুই কিন্তু কি? তৎসম। তাই এখন যখনই বিজ্ঞান আসবে, তারপরে বিশুদ্ধ আসবে, বিরাগ, বিস্তৃতি, যাই বলি না কেন, বিশৃঙ্খল, বিজয়, এই শব্দগুলো কিন্তু সবসময় কি হবে? তৎসম হবে। তো এই তৎসমটা কিভাবে মনে রাখতে হবে? ওই যে জয় শব্দ যে তৎসম, সেটা মাথায় রাখতে হবে। তো আশা করি বুঝতে পেরেছ কিভাবে এই যেগুলো কমন সেগুলো কিভাবে নির্ণয় করতে হবে। আচ্ছা, আমরা আরো বেশ কিছু দেখতে পাচ্ছি, যেমন আ, এখানে অনেকগুলো রয়েছে, প্রতি, উপ, অভি, অপি, অতি, আ। আমরা এই আয়ের ব্যবহার প্রচুর দেখেছি। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে যে আ এখানে কখনো পর্যন্ত বোঝায়, আর কখনো ঈষৎ বোঝায়। আচ্ছা, ঈষৎ মানে কি? ঈষৎ মানে হচ্ছে অল্প। আবার বলছে যে বিপরীত বোঝায়, যেমন আকণ্ঠ, আমৃত্যু, আসমুদ্র। এখানে আমৃত্যু, আকণ্ঠ, একদম আমৃত্যু, মৃত্যু পর্যন্ত। তাহলে এখন যদি পরীক্ষায় আসে আমৃত্যু, এখানে কিন্তু মূলত কি বোঝাবে? এখানে কিন্তু মূলত হচ্ছে যে আমৃত্যু, এখানে পর্যন্ত বোঝাবে। কিন্তু এবার আভাস আসে তখন কিন্তু আবার পর্যন্ত বোঝাবে না, তখন আবার কি বোঝাবে? ঈষৎ। মানে হালকা হালকা কোনো একটা কিছু পাওয়া যাচ্ছে, আভাস পাওয়া যাচ্ছে, এই অল্প অল্প। এই অল্প অল্প যখন বোঝায় তখন এই অল্প অল্প মানে কি? ঈষৎ, ঈষৎ বোঝাচ্ছে। তো এই জন্য কোনটা কোন অর্থে বোঝাচ্ছে একটু খেয়াল রাখতে হবে। তারপর আমরা দেখতে পাচ্ছি উপ, উপর ব্যবহার আবার প্রচুর দেখেছি, প্রতিরও অনেক ব্যবহার রয়েছে। উপ কখনো সামীপ্য অর্থে বোঝায়। আচ্ছা, সামীপ্য মানে কি? সামীপ্য মানে হচ্ছে কাছাকাছি। আবার কি বলছে? সাদৃশ্য। আবার কখনো ছোট অর্থে বোঝাচ্ছে, কখনো নিন্দা অর্থে বোঝাচ্ছে, কখনো বিশেষ অর্থে বোঝাচ্ছে, মানে অনেকগুলো। যেমন আমি যদি বলি, একটা যদি দেখি, যেমন উপকূল। উপকূল এখানে মূলত কি অর্থে বোঝাচ্ছে? উপকূল কিন্তু এখানে মূলত ওই ছোট অর্থে বোঝাচ্ছে। ছোট অর্থে কেন? কারণ কুল যা, তার থেকে উপ কিন্তু আরো ছোট। তো এই জন্য এইভাবে কিন্তু আমাকে মনে রাখতে হবে যে কোনটা কোন অর্থে। শুধুমাত্র একটা বিষয় হচ্ছে কি, আমি এইগুলো মুখস্থ রাখলেও হবে না, আবার শুধুমাত্র উপসর্গগুলো মুখস্থ রাখলেও হবে না। আমার উপসর্গও মুখস্থ রাখতে হবে, অর্থ মুখস্থ রাখতে হবে, পাশাপাশি কোনটা কোন অর্থে কিভাবে প্রয়োগ হচ্ছে সেইটাও কিন্তু আমার এখানে বুঝতে হবে, মুখস্থ দিয়ে নয়। তখন মুখস্থ বিদ্যাটা বুঝে খাটাতে হবে, মানে বুদ্ধি দিয়ে খাটাতে হবে। তো বুদ্ধি দিয়ে বের করতে হবে যে কোনটা কোন অর্থ। এছাড়া কিন্তু এটা মুখস্থ করা ছাড়া, মানে শুধুমাত্র সব জায়গায় এইগুলো মুখস্থ করে ফেলতে হবে আর তাতে আমি বুঝে ফেলবো, বিষয়টা কিন্তু এরকম নয়। তো আশা করি কিভাবে আয়ত্ত করতে হবে
সেই বিষয়ে আলোচনা তোমাদের বোঝাতে পেরেছি। তো আমরা এবার কিছু বিদেশি উপসর্গ নিয়ে আলোচনা করব। অনেকে একটা কথা বলে থাকে, আচ্ছা বিদেশি উপসর্গ এটা কয়টা? আসলে বিদেশি উপসর্গ কতগুলো, এগুলো অনেক। কারণ আমাদের দেশেই তো এই যে বাংলা এবং তৎসম এগুলোর মধ্যে কতগুলো পেয়ে গেলাম। যেমন আমরা দেখতে পাচ্ছি যে বাংলার মধ্যে আমরা 21টা পেলাম, তৎসমের মধ্যে আমরা পেলাম হচ্ছে 20টা। তো সেই ক্ষেত্রে বিদেশি তাহলে কয়টা? বিদেশি তো প্রচুর রয়েছে। আমরা বলতো বিদেশি অসংখ্য, কিন্তু আমরা দেখার চেষ্টা করব যে বাংলার মধ্যে বিদেশি যেগুলো বেশি বেশি ব্যবহৃত হয় সেইগুলো। তো মূলত সব ভাষার উপসর্গ কিন্তু বাংলায় ব্যবহৃত হয় না, বেশ কিছু উপসর্গ বাংলায় ব্যবহৃত হয়, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। যেমন আমাদের বাংলাতে বিদেশি উপসর্গের মধ্যে কিছু আরবি রয়েছে, কিছু ফার্সি রয়েছে, ইংরেজি রয়েছে, হিন্দি রয়েছে। হিন্দির ব্যবহার খুবই কম, সবচেয়ে বেশি যেগুলো ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে আরবি ফার্সি, আর বেশ কিছু পরিচিত ইংরেজি উপসর্গ রয়েছে যেগুলো আমরা বাংলায় প্রচুর ব্যবহার করে থাকি। তো চলো আমরা এখন এই আরবি ফার্সি উপসর্গ বা ইংরেজি উপসর্গ এগুলো ব্যবহার একটু দেখে ফেলি। আশা করি দেখলেই বুঝতে পারবা যে আমাদের কত বেশি আরবি, ফার্সি এবং ইংরেজি উপসর্গগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করছি। আচ্ছা, প্রথম হচ্ছে আরবি উপসর্গ। যেমন আরবি উপসর্গ হচ্ছে খাস, আম, গড়, লা, এগুলো। আমরা দেখতে পাচ্ছি যে খাস, খাস এখানে কি অর্থ বোঝাচ্ছে? বিশেষ অর্থে। এই যে দেখো এখানেও কিন্তু সেই অর্থ চলে এসেছে, মানে অর্থের কিন্তু কোনো ছাড় নেই। তুমি সেই বিদেশি পড়ো, সেই তৎসম পড়ো, অথবা তুমি হচ্ছে বাংলা পড়ো, তুমি যেখানেই পড়ো না কেন তোমার কিন্তু অর্থটা পড়তে হবে, এটা মাস্ট, এটা পড়তেই হবে। এটা পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। তো তা দেখা যাচ্ছে যে এই মেহমান, মেহমানের সাথে যদি খাস লাগাই তাহলে খাস মেহমান, বিশেষ মেহমান। খাস কামরা, বিশেষ কামরা। খাস মহল, বিশেষ মহল। তারপর বলা হচ্ছে জনতা, জনতার শুরুতে আম দিলে কি হয়? আম জনতা, তখন সাধারণ অর্থে বোঝায়। আম দরবার মানে কি? সাধারণ জনগণের দরবার। আচ্ছা, আবার অভাব মানে গড়, গড় এখানে কি অর্থ বোঝাচ্ছে? অভাব বোঝাচ্ছে। গড় মিল, তাহলে মিলের অভাব, তাহলে গড় রাজির, গড় হাজির, গড় পছন্দ। আমরা এরকম এইসব কথা প্রায় বলে থাকি। যেমন দোকানে গেলে তো আমার প্রায় এই কথাটা বলা হয়ে থাকে, এটা গড় পছন্দ। তো ওই গড় পছন্দ মানে কি? পছন্দের অভাব, মানে এটা আমার খুব একটা ভালো লাগছে না, এরকম কিছু একটা। এই যে আমরা কিন্তু প্রায় এই ধরনের শব্দ প্রায় ব্যবহার করছি। হ্যাঁ, গড় হাজির, হাজির মানে হাজিরের মানে খুবই কম, মানে উপস্থিত। হাজির মানে কি? উপস্থিত। গড় হাজির মানে কি? উপস্থিতি অনেক কম বা অভাব, বা গড় রাজি। এই শব্দগুলো দেখা যায়, বিশেষ করে গড় রাজি শব্দটা খুব বেশি ব্যবহার না করলেও গড় পছন্দ শব্দটা আমরা অনেক বেশি ব্যবহার করি। গড় মিল, গড় পছন্দ, এগুলো অনেক বেশি ব্যবহার হয়ে থাকে। এগুলো কিন্তু মূলত হচ্ছে আরবি উপসর্গ দিয়ে আমরা ব্যবহার করি। পছন্দ শব্দ তো আমরা সবাই বলি, তার আগে এই গড়, এটা মূলত হচ্ছে আরবি। তারপর আমরা প্রায় তো বলি লা জবাব, লা পাত্তা, তার মানে কি? মূলত এটা নেগেটিভ, না অর্থে বোঝায়। তো আশা করি বুঝতে পেরেছো। তো চলো আমরা একটু পরের ধাপে চলে যাই। এবার আমরা একটু কথা বলবো ফার্সি নিয়ে। ফার্সিতে দেখতে পাচ্ছি উপসর্গগুলো হচ্ছে এরকম: কার, না, ফি, নিম, বে, তারপর হচ্ছে বদ, এগুলো। আচ্ছা, তো এগুলোরও কিন্তু প্রচুর ব্যবহার রয়েছে। যেমন আমরা দেখতে পাচ্ছি কারখানা, কারবার, কারচুপি, কারসাজি, এগুলো কিন্তু আমরা প্রায় ব্যবহার করি। এগুলো মূলত কাজ অর্থে বোঝায়। আবার না অর্থে বোঝায় হচ্ছে নাচার, নারাজ, নামঞ্জুর, তারপর হচ্ছে নাখোশ, নালায়েক, নাবালক, নাহক। কিন্তু এই শব্দগুলো তো আমরা প্রায় ব্যবহার করে থাকি, সবগুলোই না অর্থে। হ্যাঁ, তারপর আমরা নিম, নিম কিন্তু অল্প অর্থে। হ্যাঁ, যেমন নিমরাজি, নিম হাকিম। তো নিম হাকিমের থেকে নিমরাজি শব্দটা আমরা বেশি বেশি ব্যবহার করে থাকি। তারপর ফি, ফি তো প্রচুর বলি, যেমন ফি দিন, ফি হপ্তা, ফি বছর, ফি বার। তো এগুলো প্রায় ব্যবহার করা হয়ে থাকে। বছর বছর ফি দেওয়া হয়, প্রায় বলি তো এই কথাগুলো। তারপর বদ, বদ কথাটা আমরা প্রচুর ব্যবহার করে থাকি, যেমন বদ মেজাজি, বদ রাগী, বদ হজম, বদনাম। তো এই এর মধ্যে সব হচ্ছে মন্দ অর্থে বোঝাচ্ছে। তারপর হচ্ছে বে হচ্ছে না অর্থে বোঝায়, যেমন বেতাল, বেজোড়, বেয়াদব। হ্যাঁ, তারপর বেকার, ব্যাককেল। তো এগুলো আমরা প্রচুর ব্যবহার করি, অনেক পরিচিত শব্দ। তো আশা করি তোমাদের এগুলো একবার একটু পড়ে গেলেই হবে, এমন না এগুলো অনেক মাথা ঢুলিয়ে ঢুলিয়ে পড়তে হবে। মোটামুটি যদি একটু মনোযোগ দিয়ে এগুলো পড়ে ফেলো, অনুশীলন করো, তাহলে আশা করি তোমাদের এগুলো খুব সহজ লাগবে। তারপর আমরা আরো বেশ কিছু দেখি, যেমন ব। হ্যাঁ, যেমন বলা হচ্ছে বমাল, বনাম,
এই যে বনাম কথাটা সবচেয়ে ব্যবহৃত হয়, মানে ভার্সেস যেটা আমরা ব্যবহার করি। হ্যাঁ, বনাম তার মানে কি, এটা সাথে অর্থে বোঝাচ্ছে। তাহলে বাংলাদেশ বনাম ইন্ডিয়া, তাহলে বাংলাদেশের সাথে ইন্ডিয়া খেলছে, এরকম একটা বিষয়। তারপর দেখা যাচ্ছে যে কম, কমও কিন্তু একটা, মূলত কম, কম শব্দটাও কিন্তু একটা, এইটা হচ্ছে একটা উপসর্গ। কি উপসর্গ? ফার্সি। তো এই কম, কম মানে কি? স্বল্প। তাহলে কম বুদ্ধি, কমাক্কেল, কমবক্ত, এই যে এই কথাগুলো তো প্রায় বলে থাকি। তারপর দর, দর কিন্তু একটা মধ্যস্থতা করে মূলত, দরখাস্ত, দরদাম। তাহলে আমার এই যখন দরদাম করি তখন কি একটা মধ্যস্থতা। যেমন মধ্যস্থতা বলতে আমি উদাহরণ দিলে একটু ভালো মতো বোঝানো যাবে। আমি বললাম যে এই জিনিসটার দাম কত, তো দোকানদার বললো 100 টাকা। না না ভাই, এটা হচ্ছে 70 টাকা। তো না ভাই, 70 টাকা পারবো না, আপনি 90 টাকা দেন। তো পরে বললো ঠিক আছে ভাই 80 টাকা। আমি বললাম 80 টাকা। তো শেষ পর্যন্ত দেখা যাচ্ছে 85 টাকা কিনে আনলাম। তাহলে এই যে একটা মধ্যস্থতা হলো, মানে একটা দরদাম করে দুজনের মধ্যে একটা দাম ফিক্স হলো। তো এরকম একটা দরদাম, দরখাস্ত। তো দরখাস্তও কিন্তু দেখা যায় যে ওই যে টিচার আর প্রিন্সিপালের মাঝখানে একটা মাধ্যম হয়ে যায়, যে আমি যে এই অমুক দিনে আসিনি বা কোন একটা কারণে, দরখাস্ত তো শুধুমাত্র না আসার কারণে হয় না, অনেক বিভিন্ন কারণ দেখিয়ে মূলত অ্যাপ্লিকেশন বা দরখাস্ত আমরা প্রিন্সিপালের কাছে করে থাকি, প্রধান শিক্ষকের কাছে করে থাকি। তো এটাও কিন্তু একটা মাধ্যম হিসেবে যায়। আমার কথাটা সরাসরি আমি আমার প্রধান শিক্ষকের কাছে না বলে প্রধান শিক্ষকের নিকট আমি একটা কাগজের মাধ্যমে, একটা দরখাস্তের মাধ্যমে কথা বলি। তো এই জন্য এটা, এই দরখাস্তটা মধ্যস্থতা অর্থ বুঝিয়ে থাকে। তো আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এরপর আমরা এখন কথা বলবো হচ্ছে ইংরেজি উপসর্গ নিয়ে। তো ইংরেজি উপসর্গ নিয়ে আমরা এখন কথা বলতে যদি বলি, দেখা যাচ্ছে যে সাব, হাফ, ফুল, হেড, এই কথাগুলো তো আমরা প্রচুর ব্যবহার করি। আশা করি এই জায়গাটা আমাকে একটু বোঝাতে হবে কম তুলনামূলকভাবে। অন্যগুলো আমার কম বোঝানো লেগেছে, কারণ অনেক সহজ, এটাও অনেক সহজ। যেমন সাব, এটা মূলত কি কি অর্থে বোঝায়? অধীন অর্থে বোঝায়। হাফ অর্ধ, ফুল সম্পূর্ণ, হেড প্রধান। কারণ এই শব্দগুলো একটু ব্যবহার করে দেখি। যেমন সাব ডেপুটি, সাব জজ, সাব ইন্সপেক্টর, হাফ হাতা, হাফ স্কুল, হাফ গৃহস্থ, হাফ কাজ, ফুল বাবু, ফুল শার্ট, ফুল টিকেট। তারপর হচ্ছে হেডমাস্টার, হেড বাবুর্চি, হেড পণ্ডিত। এই কথাগুলো আমরা প্রচুর ব্যবহার করি। তো সর্বশেষ আমরা আরো একটা দেখব, সেটা হচ্ছে কি? হিন্দি উপসর্গ। মূলত হিন্দি আমাদের যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে হর। এই হর, এটা আমরা প্রচুর ব্যবহার করি। এটা মূলত যে অর্থে বোঝায় সেটা হচ্ছে প্রত্যেক অর্থে। যেমন হর রোজ, হর হমিনা, হর হামেশা, এটা আমরা প্রায় ব্যবহার করে থাকি। এই হরটা আমরা কিন্তু প্রায় ব্যবহার করছি, এবং এটা হচ্ছে একটা হিন্দি উপসর্গ যেটা প্রত্যেক অর্থে বোঝাচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এ পর্যায়ে তোমাদের সাথে বেশ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। যেমন আমরা এই প্রশ্ন উত্তরগুলো দেখলে তুমি বুঝতে পারবে যে সব, মানে যে প্রশ্নগুলো মূলত আসে উপসর্গ থেকে সেগুলো কত সহজ হয়। যেমন আমি যদি বলি উপসর্গ কি, তো উপসর্গ কি অর্থটা হচ্ছে ভাষায় ব্যবহৃত অব্যয় সূচক শব্দাংশ। তার মানে একটা শব্দাংশ এবং অব্যয়। আমি আগেই বলেছি উপসর্গ কিন্তু একটা অব্যয়। তাহলে আমরা যত উপসর্গ পড়লাম সকল উপসর্গ কি? অব্যয়। এটা কিন্তু আমাদেরকে জানতে হবে। আচ্ছা, তারপর বলা হচ্ছে উপসর্গের কাজ কি। উপসর্গের কাজ কিন্তু অনেকগুলো। তার মানে বর্ণ সংস্করণ না, ভাবের পার্থক্য নিরূপণ, জ্যোতি সংস্থাপন না? অবশ্যই বুঝতে পারছি, এটা হচ্ছে নতুন শব্দ গঠন। তারপর বলা হচ্ছে যে কোন চারটি উপসর্গ তৎসম শব্দে পাওয়া যায়। আশুবিনী আমরা তো প্রায় পড়েছি। তবে এই জায়গায় কিন্তু একটু বুদ্ধি করে আশুবিনী লেখা নেই। দেখো, আমি মুখস্থ করেছি আশুবিনী, কিন্তু এখানে কি এসেছে? সুবিনিয়া। অনেক সময় কিন্তু এটা আমাদের খেয়ে হারিয়ে ফেলি। না, এটা মনে উত্তর হবে না, উত্তর মানে আরেকটা হবে। আসলে আশুবিনী এর মধ্যে থাকলেই তো হইলো। সুবিনিয়া, আশুবিনী, ওইটা একই কথা। ওই চারটাই রয়েছে। তো এইভাবেও যদি কখনো আসে, দেখা যাচ্ছে তুমি যেভাবে মুখস্থ করছো, ধরো তুমি মুখস্থ করেছো হচ্ছে বিনিয়াসু, আর বিনিয়াসু এখানে নাই, এখানে কি রয়েছে? এটা হচ্ছে সুবিনিয়া। তার মানে কি উত্তর কি ভুল? না, একই কথা, এটাই আর কি। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো, বলা হচ্ছে কোনটি খাঁটি বাংলা উপসর্গ সাধিত। কোনটি খাঁটি বাংলা উপসর্গ? তা আমাদের যদি মুখস্থ থাকে খাঁটি বাংলা কোনটা, তাহলে কিন্তু আমাদের পক্ষে জানাটা খুব সহজ। যেমন ইতি, ইতি হচ্ছে এটা খাঁটি বাংলা। তো এই জন্য ইতিহাসটাই বলতে গেলে উত্তর সঠিক হবে। তারপর দেখতে পাচ্ছি উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে। একদম প্রথম লাইনেই কিন্তু আমরা এই জিনিসটা পড়েছিলাম যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। মূলত এটা মানে কি উত্তর হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। এর উত্তর হচ্ছে অবশ্যই কোনটার? উপসর্গের।
তো তারপর আমরা দেখতে পাচ্ছি যে খাঁটি বাংলা উপসর্গ কোনটি? খাঁটি বাংলা উপসর্গ কোনটি যদি মুখস্থ থাকে তাহলে আমরা বলতেই পারবো যে খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে রাম, মানে উত্তর হচ্ছে খ। এগুলো খুব সহজ সহজ প্রশ্ন। আমি তোমাদেরকে যেটা বলার চেষ্টা করছিলাম যে আসলে উপসর্গ থেকে যদি আমরা একটু ভালো করে অনুশীলন করি, এখান থেকে কোনো প্রশ্নের উত্তর আসার পর সবগুলোই মুখস্থ কেন্দ্রিক আসে। তো এই মুখস্থ কেন্দ্রিক দেখেই কিন্তু এগুলো খুব দ্রুত উত্তর দেওয়া যায়। আরেকটা কথা একটু বলে রাখি, উপসর্গ থেকে উত্তর দ্রুত দেওয়া যায়, এটা কিন্তু একটা বেনিফিট। কেন? কারণ এগুলো মুখস্থের বিষয়, তো মুখস্থগুলো আমরা খুব দ্রুত আনসার দিতে পারি, কিন্তু যেগুলো বুঝে উত্তর দিতে হয় সেগুলো কিন্তু উত্তর দিতে সময় লাগে। তাহলে যেগুলো মুখস্থ সেগুলো খুব তাড়াতাড়ি উত্তর দিয়ে, যেগুলো বুঝে উত্তর দিতে হয় সেগুলোতে কিন্তু আমি সময় দিতে পারবো। তো সেই ক্ষেত্রে উপসর্গ থেকে এরকম সহজ সহজ মুখস্থ টাইপের যে প্রশ্নগুলো আসে সেগুলো কিন্তু আমাদের পক্ষেই কাজ করবে পরীক্ষার হলে। দেখি তারপর আর কি প্রশ্ন রয়েছে। যেমন বলা হচ্ছে তৎসম উপসর্গ কোনটি? তো তৎসম উপসর্গ হচ্ছে এখানে ঘ, মানে সম। তারপর দেখতে পাচ্ছি যে লা পাত্তা। তো লা পাত্তা শব্দের লা কোন শ্রেণীর উপসর্গ? তো এখানে বোঝাই যাচ্ছে এটা হচ্ছে আরবি উপসর্গ, মানে উত্তর হচ্ছে ঘ। আচ্ছা, তারপর বলা হচ্ছে অজমূর্খ। এখানে অজ, এখানে কোন জাতের উপসর্গ? অবশ্যই এটা হচ্ছে অজ, এটা হচ্ছে বাংলা। ওই যে অজ পাড়াগা বলেছিলাম না, অজমূর্খ মানে একেবারেই পুরো বাজে লেভেলের মূর্খ। মূর্খ তো মূর্খ, একদম বাজে মূর্খ, তখন তাকে আমরা কি বলি? অজমূর্খ বলি। আচ্ছা, তার বলা হচ্ছে বিদেশি উপসর্গ যোগে গঠিত শব্দ কোনটি? বোঝাই যাচ্ছে বিদেশি উপসর্গ এখানে একটাই রয়েছে, হচ্ছে খাস কামড়া, মানে উত্তর হচ্ছে খ। তো দেখতেই পাচ্ছ যে প্রশ্নগুলো কত সহজেই আমরা পেরে যাচ্ছি, কারণ আমাদের অনুশীলনটা এতক্ষণ ধরে খুব ভালো হয়েছে। তো তোমরা যদি একটু সময় দাও এই টপিকটার উপরে, তো দেখা যাবে যে এখান থেকে তোমাদের কোনো প্রশ্ন আসলে তোমাদের উত্তর করতে কোনো ভয় বা দেরি হওয়ার কথা নয়। যারা এতক্ষণ ধরে ক্লাসটা করলে তাদের সবাইকেই জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে থ্যাংক ইউ জানিয়ে আজকের ক্লাসে বিদায় নিয়ে পরের যে আরো এক্সক্লুসিভ ক্লাসগুলো রয়েছে সেগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। দেখা হবে পরের ক্লাসে।